বরফে ঢাকা এক নির্জন দ্বীপ, যেখানে সভ্যতার চিহ্ন পর্যন্ত নেই। যত দূর চোখ যায় শুধু ধুধু মরুভূমি। আর ঠিক এরকমই একটা জায়গায় প্লেন ক্রাশের পর বেঁচে যায় পাইলট আর তার সাথে রহস্যময় এক আদিবাসী মেয়ে, যার চোখে লুকিয়ে আছে এই দ্বীপের অজানা সব গল্প। কিন্তু কিছুক্ষণ পরেই অন্ধকার থেকে বেরিয়ে আসে অচেনা সব ভয়ানক প্রাণী, আর আকাশ ভরে ওঠে দানবাকৃতির রক্তপিপাসু মশায়। বন্ধুরা, আজকের গল্পটা কিন্তু একদম সত্যি ঘটনা অবলম্বনে তৈরি করা, যেখানে আমরা এক পাইলট আর একটা আদিবাসী মেয়ের বেঁচে থাকার চরম লড়াই দেখতে পাব। কানাডার ইয়োলনাইফ শহরে একটা বারে চার্লি তার বার্থডে সেলিব্রেট করছিল। চার্লি মানুষটা ছিল খুব হাসি খুশি আর সাহসী, তাই ওর আশেপাশের সবাই ওকে অনেক পছন্দ করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চার্লি একজন ফাইটার পাইলট ছিল, আর জার্মানির ম্যানহাইমের মতো শহরগুলোতে বোম্বিংয়ের অনেক ডেঞ্জারাস মিশন কমপ্লিট করেছিল। কিন্তু এখনও একটা প্রাইভেট কোম্পানিতে বুশ পাইলট হিসেবে কাজ করে। বুশ পাইলট তাদেরকেই বলা হয় যারা এমন সব রিমোট আর দুর্গম এলাকায় প্লেন চালায় যেখানে কোনো পাকা রাস্তা বা এয়ার স্ট্রিপ থাকে না। ওরা অনেক সময় ভাঙাচোরা জায়গা, এমনকি পানি বা বরফের ওপরেও প্লেন ল্যান্ড করাতে পারে। চার্লিকে শহর থেকে হাজার হাজার মাইল দূরে আর্কিটেক্টের ওইসব এলাকায় জিনিসপত্র পৌঁছে দিতে হতো, যেখানে শুধুমাত্র সাদা বরফ আর জনমানবহীন প্রান্তর ছিল। তার উপর মাইলের পর মাইল তো জীবনের কোনো দেখা নেই। তো বার্থডে পার্টির পরের দিন সকালে চার্লিকে আর্কিটেক্টের একটা নির্দিষ্ট এলাকায় লোহার 3টা ফুয়েল ড্রাম ডেলিভারি করতে হতো। সব মালামাল লোড করে চার্লি ওর এয়ারক্রাফট নিয়ে বেরিয়ে পড়ে আর একটা লম্বা জার্নি শেষে ওই জায়গায় পৌঁছায় যেখানে ড্রামগুলোকে নামানোর কথা ছিল। সেখানে চার্লির সাথে একটা ইনুইট ফ্যামিলির দেখা হয়ে যায়, যারা আবার ওখানেই থাকতো। ওরা সেখানে তাঁবু গড়েই থাকে। এটা দেখে তো চার্লি বেশ অবাক হয়, কারণ নর্মালি ওইসব জায়গায় কয়েকশো মাইলের মধ্যে কোনো মানুষের দেখা পাওয়ার কথা নয়। চার্লিকে ড্রামগুলো নামাতে দেখে ওই ফ্যামিলির এক ইয়াং ছেলে তাকে হেল্প করে। ড্রামগুলো নামানোর পর চার্লি ওদেরকে কিছু চকলেট দেয়, আর যখনই সে ফিরে আসতে যাবে ঠিক তখনই ওই ছেলেটা তাকে থামায়। ছেলেটা ওর ভাঙা ভাঙা ইংলিশে চার্লির কাছে হেল্প চায় আর ওকে নিজের টেন্টের ভেতরেও নিয়ে যায়। ভেতরেই 20 বছর বয়সের একটা মেয়ে শুয়েছিল, যার নাম কানালোক। টিবির কারণে মেয়েটার অবস্থা বেশ সিরিয়াস, ও সারাক্ষণই কাশতে থাকে। ফ্যামিলিটা চাচ্ছিল চার্লি যেন মেয়েটাকে ওর প্লেনে করে শহরের কোনো হাসপাতালে নিয়ে যায়। চার্লি তো অকারণে এই রিস্ক নিতে একদম রাজি ছিল না, কিন্তু যখন ওরা বিনিময়ে দুটো বড় আর অনেক দামি হাতির দাঁত তাকে অফার করে, তখন আবার চার্লি রাজি হয়ে যায়। তো যাওয়ার আগে সে ছেলেটার আইডিয়ার নম্বর নোট করে নেয়, যাতে করে পরে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। আসলে গভর্নমেন্ট প্রত্যেক ইনুইট নাগরিকদের একটা স্পেশাল আইডি নম্বর দিয়েছিল, যা দিয়ে ওদেরকে চেনা যেত। কানালোককে ওর এয়ারক্রাফটে বসিয়ে চার্লি এরপর শহরের দিকেই ওড়ান দেয়, কিন্তু তার তো কোনো আইডিয়া ছিল না যে এই জার্নিটাই তার পুরো জীবনটাকে চেঞ্জ করে দিতে যাচ্ছে। ফ্লাইটের সময় চার্লি কানালোকের সাথে কথা বলার ট্রাই করে, কিন্তু কানালোকের শরীর খুবই খারাপ ছিল। প্রবাবলি ও ইংলিশও বুঝতে পারছিল না, তাই পুরোটা রাস্তা একদম সাইলেন্টই ছিল। ঠিক তখনই হুট করে আবার ওয়েদার খারাপ হতে শুরু করে আর হেভি রেইন শুরু হয়ে যায়। নিজের মনে বিড়বিড় করতে করতে চার্লি কানালোককে বলে যে ইয়োনলাইফ যাওয়ার আগে ওর বাতরাস যাওয়ার কথা ছিল, সেখানেও কিছু গ্রেপ সোডা ডেলিভারি দিতে যেত আর এক্সট্রা কিছু ইনকামও হতো। কিন্তু ওয়েদার আর সিচুয়েশন দেখে তো সে মাঝ রাস্তা থেকে প্লেনটা ইয়োনলাইফের দিকেই ঘুরিয়ে নেয়। কিছুক্ষণ পরে তো ওয়েদার ক্লিয়ার হয়ে যায় আর প্লেনটা নিজের স্পিডে ইয়োনলাইফের দিকেই এগোচ্ছিল। ঠিক তখনই হুট করে ইঞ্জিন থেকে অদ্ভুত সব আওয়াজ আসতে শুরু করে। চার্লি দেখতে পায় যে মিটারের অয়েল প্রেশার খুব দ্রুত ড্রপ করছে, তাই সে প্রচন্ড প্যানিকড হয়ে যায়। আর দেখতে দেখতে তো ককপিটে ধোঁয়ায় ভরে যায়। সামনে এয়ারক্রাফটের ফ্যানটা জ্যাম হয়ে বন্ধ হয়ে আছে। কানালোকও ভয়তে কাঁপতে শুরু করে। চার্লি তার এত বছরের সব এক্সপিরিয়েন্স দিয়ে তো প্লেনটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু মেকানিক্যাল প্রবলেম এতটাই সিরিয়াস ছিল যে ওই সিচুয়েশন তার হাতের বাইরে চলে যায়। নিজের শেষ বুদ্ধিটুকু খাটিয়ে চার্লি প্লেনটাকে মাটির বদলে একটা বড় জলাশয়ের উপরে ল্যান্ড করানোর ডিসিশন নেয়, যাতে সংঘর্ষে প্লেনে আগুন না ধরে যায় আর তাদের জীবনটাও বেঁচে যায়। এরপর একটা বিশাল ঝটকা তাদের প্লেনটা পানিতে এসেই ল্যান্ড করে। জবরদস্ত ওই ধাক্কার পর তো প্লেন যখন নিচে নামে, চার্লি তখন মারাত্মক ইনজুর্ড হয়ে যায়। তার মাথায় বেশ গভীর চোট লেগেছিল আর রক্তও বের হচ্ছিল। রাগে আর যন্ত্রণায় প্লেনের দরজা লাথি দিয়ে ভেঙে বাইরে লাফিয়ে পড়ে। সে তো পাগলের মতো চিৎকার করছিল, কিন্তু তাতে তো আর সত্যটা বদলে যাবে না। সত্যি তো এটাই যে এই ভয়ঙ্কর আর জনমানবহীন জায়গায় ওর প্লেনটা ক্র্যাশ করেছে। ও কানালোককে প্লেন থেকে নিচে নামিয়ে আনে। ভাগ্য ভালো যে এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরও কানালোকের গায়ে একটা আঁচড়ও লাগেনি। তো চার্লি প্লেনের রেডিও ট্রান্সমিটার দিয়ে বেইসে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ক্র্যাশ ল্যান্ডিংয়ের কারণে রেডিওটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। ও প্লেনের ধ্বংসস্তূপ থেকে খাবার দাবার, ম্যাপ আর নিজের রাইফেলটা বের করে আনে। পানির ধারে শুকনো জায়গায় তো সে ওগুলো নিয়ে এসে ম্যাপ দেখতে লাগে যে লোকালয় বা শহর এখান থেকে ঠিক কতটা দূরে। ও চারপাশে অনেক বড় বড় পাথরও জোগাড় করতে শুরু করে আর মাটিতে পাথরের বিশাল SOS সাইন বানায়, যেটা মূলত হেল্প চাওয়ার একটা সিম্বল।
কারণ যদি কখনো এখান থেকে কোনো প্লেন যায় তারা যেন বুঝতে পারে যে নিচে কেউ বিপদে পড়েছে। কানলক এই জায়গায় চুপচাপ হয়ে বসে চার্লির এই সব কাণ্ড দেখছিল, আর ধীরে ধীরে সেখানে সন্ধ্যা নেমে আসে, ঠান্ডাও বাড়তে শুরু করে। চার্লি তখন নিজের জন্য আগুন জ্বালায়। তার থেকে একটু দূরে বসা কানলকও নিজের জন্য আলাদা আগুন জ্বালিয়ে নিয়েছিল। চারিদিকে তো একদম পিনপন নীরবতা। তাই এটা ভাঙার জন্য চার্লি ওকে জিজ্ঞাসা করার ট্রাই করে যে তুমি কি অল্প স্বল্প ইংলিশ বোঝো, কিন্তু কানলকের চেহারায় কোনো রিয়াকশন দেখা যায় না। ওর নীরবতা দেখে চার্লি বুঝতে পারে যে ওই ইংলিশ একদমই বোঝে না। ওদিকে বেইসে চার্লির ফ্রেন্ড কার্ল বেশ অস্থির হয়ে যায়, আর তাদের বস শেফার্ডের কাছেই চলে যায়। ওর কথা ছিল যে শিডিউল অনুযায়ী চার্লির এতক্ষণে ফিরে আসার কথা, কিন্তু শেফার্ড তাকে সান্ত্বনা দিয়ে কনফিডেন্সের সঙ্গেই বলে যে টেনশন করো না, চার্লি তো, ওকে আটকানোর ক্ষমতা দুনিয়ার কারোই নেই। হ্যাঁ, ওয়েদার একটু খারাপ আর এই জন্যই বোধহয় ওর দেরি হচ্ছে, বাট দেখবে ও ঠিকই ফিরে আসবে। এরপরই গোটা রাত কেটে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে চার্লি এখান থেকে বের হওয়ার উপায় খুঁজতে শুরু করে। অন্যদিকে কানলক এই সিচুয়েশনে বেঁচে থাকার জন্য দরকারি জিনিসপত্র জোগাড় করতে লাগে। ওর পুরো জীবনটাই তো আসলে এই পরিবেশেই কেটেছে, তাই সে খুব ভালো করেই জানত যে এই দুর্গম জায়গায় ঠিক সময়ে ঠিক কাজটা করলে জীবন বাঁচানো পসিবল। চার্লি ততক্ষণে শিওর হয়ে গিয়েছে যে ওদের হেল্প করতে কেউ আসছে না, এখন যা করার নিজেদেরই করতে হবে। ও ম্যাপে দেখতে পায় যে সেখান থেকে সবচেয়ে কাছের শহরটাও প্রায় 200 মাইল দূরে অবস্থিত। ও হেঁটে ওই শহর পর্যন্ত যাওয়ার একটা ডেঞ্জারাস ডিসিশনও নিয়ে নেয়। নিজের রাইফেল আর পিঠে প্রয়োজনীয় মালামালও লোড করে নেয়। তখন কানলকও বুঝতে পারে যে চার্লি এখান থেকে চলে যাবে। ও ইশারায় চার্লির সঙ্গে যাওয়ার কথা জানায়, কিন্তু চার্লি ওকে থামিয়ে দেয়। চার্লি আসলে বুঝতে পারছিল যে এই অসুস্থ শরীর নিয়ে এত লম্বা আর কঠিন রাস্তা পাড়ি দেওয়া কানলকের পক্ষে ইম্পসিবল। চার্লি তাকে প্রমিস করে যে ও শহরে পৌঁছানো মাত্রই ওর জন্য হেল্প নিয়ে আবারও ফিরে আসবে, যাতে বড়জোর 1 সপ্তাহের মতো টাইম লাগবে। তাই যাওয়ার আগে চার্লি কানলকের জন্য কিছু খাবার দাবার ওখানে রেখে যায় আর নিজের জার্নিতে বেরিয়ে পড়ে। চার্লি তো ঠিক করা ডিরেকশনে খুব দ্রুত এগোতে লাগে, আর একটু আশার আলো খোঁজার জন্য রাস্তার উঁচু টিলা আর পাহাড়ের উপর উঠে দূরে তাকায় যে কোনো লোকালয়ের চিহ্ন পাওয়া যায় কিনা। কিন্তু আফসোস, মাইলের পর মাইল শুধুমাত্র ধুধু মরুভূমি আর নিস্তব্ধতা ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না। তবেও হার না মেনে টানা হাঁটতে থাকে। ধীরে ধীরে তো সূর্য ডুবে যায় আর সন্ধ্যা ঘনিয়ে আসে। ক্লান্তিতে তো সে এক জায়গায় রাতটা কাটানোর ডিসিশন নিয়ে নেয়, কিন্তু আর্কিটেক্টের রাত তো এতটাও ইজি ছিল না। ওখানে বাতাস এতটাই তেজ আর বরফ শীতল ছিল যে আগুন জ্বালানো এখানে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো কোনো মতো সে এপাশ ওপাশ করে তো ভয়ানক রাতটা কাটিয়ে দেয়। পরের দিন সকালে সূর্যের প্রথম আলোর সাথে চার্লি আবারও তার গন্তব্যের দিকে হাঁটা শুরু করে। ও তার রাইফেল দিয়ে ওখানে উঠতে থাকা পাখিদের শিকার করার ট্রাই করে, কিন্তু পারে না। তার উপর মুশকিল যে ওর কাছে গুলিও আছে কম। এদিকে একটু সামনে যাওয়ার পরই তো ওয়েদার আবারও খারাপ হয়ে যায় আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, কিন্তু চার্লি তো থেমে থাকে না। সেই বাজে ওয়েদারের মধ্যেই টানা হাঁটতে লাগে। বৃষ্টির কারণে ঠান্ডা আরও অনেক বেড়ে গিয়েছিল। কাঁপতে থাকা হাত দিয়ে চার্লি এক জায়গায় বসে তো আগুন জ্বালাতে যায়, কিন্তু বৃষ্টিতে ওর ম্যাচের কাঠিগুলো পুরোপুরি ভিজে গিয়েছিল আর সবই নষ্ট হয়ে গিয়েছে। এখন আগুন জ্বালানোর জন্য তার কাছে আর কোনো উপায় নেই। কিছুক্ষণ পর যখন বৃষ্টি থামে আর আকাশ একটু পরিষ্কার হয়, তখন সে আরও সাহস জুগিয়ে তো আবারও নিজের জার্নিটা শুরু করে। রাস্তায় কাদা ছোটখাটো জলাশয় পার হয়ে সে সামনের দিকে এগোচ্ছিল। ঠিক তখন একটা গভীর কাদার গর্তে ওর পা পিছলে যায় আর খুব বাজেভাবেই সেখানে ফেসে যায়। অনেক চেষ্টা করার পর তো কোনো মতে সে কাদা থেকে বের হতে পারে, আর কিছুটা দূর যাওয়ার পর আবারও বৃষ্টি শুরু হয়ে যায়। তাই হতাশ হয়ে চার্লি একটা টিলার পাশে বসে তো বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই হুট করে ওর নজর পড়ে নিজের রাইফেলের ওপরে, আর তার মাথায় তো যেন আকাশ ভেঙে পড়ে। রাইফেলের গুলির ম্যাগাজিনটা গায়েব। ও সাথে সাথেই বুঝতে পারে যে ও যখন কাদায় ফেসে গিয়েছিল ঠিক তখন বের হওয়ার সময় সবগুলি ওখানেই পড়ে গিয়েছে। এখন ক্ষুধা আর ঠান্ডার পাশাপাশি তোই অজানা দুর্গম জায়গাও পুরোপুরি নিঃস্ব আর নিরস্ত্র হয়ে গেল। এদিকে এয়ারবেসে সবার টেনশন তো বাড়তে শুরু করে। চার্লি নিখোঁজ হওয়া 24 ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে। ওরা রেডিওতে কন্ট্যাক্ট করা সব রকম ভাবে ট্রাই করছিল, কিন্তু চার্লির দিক থেকে কোনো রেসপন্স আসছিল না। প্রবলেমটা আরও বেড়ে যায় যখন খবর আসে যে নেক্সট 24 ঘন্টা ওয়েদার খুবই খারাপ থাকবে। সিচুয়েশন সিরিয়াস দেখে তো চার্লির বস শেফার্ড কার্ল আর একজন পাইলট পিয়ার্সকে অর্ডার দেয় যে ওয়েদার একটু ক্লিয়ার হওয়া মাত্রই তোমরা দুজন চার্লির খোঁজে বেরিয়ে পড়বে। ওদিকে ওই দুর্গম জায়গায় ঠান্ডা টানা বৃষ্টিতে চার্লির অবস্থা একদম খারাপ হয়ে যায়। ও নিজের রেইনকোট দিয়ে মুড়ে ভেজা মাটিতে ঘন্টার পর ঘন্টায় শুয়ে থাকে, কিন্তু আকাশ থেকে পড়ায় আপদ থামার তো কোনো নামই নিচ্ছিল না। ক্লান্তিতে চার্লির চোখ পুরো লেগে আসে, আর তখনই তৃতীয় বিশ্বযুদ্ধে সে ভয়ানক স্বপ্নটা সে আবার দেখে। আর সেখানেই চার্লি দেখতে পায় ও নিজের ফাইটার প্লেনটা চালাচ্ছে, তবে হুট করে তো শত্রুরার ওপর অ্যাটাক করে। চারপাশে বৃষ্টির মতো গুলিবর্ষণ হচ্ছিল আর প্লেনটাও প্রায় ক্রাশ হতেই যাচ্ছে। ঠিক তখনই ঘাবড়ে গিয়ে ও বোম রিলিজের বাটনটা চেপে দিল আর দেখলো যে 3টা বিধ্বংসী বোম নিচে শহরের ওপর পড়ছে। ঠিক তখনই তো চার্লির ঘুমটা ভেঙে যায়।
বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু এখন তার চেয়ে বড় বিপদ মৃত্যু হয়ে ওর মাথার উপরই ঘুরছিল। লাখ লাখ মশার একটা বিশাল ঝাঁক কালো মেঘের মতো চার্লির ওপর ছাপিয়ে পড়ে। শত শত মশা শরীরের খোলা অংশগুলোকে কামড়াচ্ছিল, তাই জীবন বাঁচানোর জন্য সে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। আর তখনই সে সামনে একটা লেক দেখতে পায়। ওর মনে হচ্ছিল যে যদি সে পানিতে ডুব দেয় তাহলে হয়তোবা মশাদের হাত থেকে বাঁচতে পারবে, তাই সে পাগলের মতো লেকের দিকেই দৌড়াতে থাকে। শেষমেশ লেকের মাত্র কয়েক কদম আগেই তো শরীর আর সায় দিচ্ছিল না, তাই সে পাথরের ওপরই সেন্সলেস হয়ে পড়ে যায়। চার্লি কয়েক ঘন্টা ওখানে বেহুশ অবস্থায় পড়ে থাকে। মশাদের বিষাক্ত হুল, ক্লান্তি আর হাড় কাঁপানো ঠান্ডা ওকে মৃত্যুর একদম কাছাকাছি নিয়ে গিয়েছে। হয়তো ওর গল্প এখানেই শেষ হয়ে যেত, কিন্তু ঠিক তখনই মিরাক্কেলের মতো কানালক ওখানে এসে হাজির হয়। সে দেখতে পায় যে চার্লির পুরো শরীর আর মুখে তো মশাদের কামড়ে ফুলে গিয়েছে, আর ওর পা পাথরে লেগে একদম জখম হয়ে আছে। কানালক এই মুহূর্তে টাইম ওয়েস্ট না করে নিজের ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট করা শুরু করে। ও লেকের ধার থেকে কিছু স্পেশাল ঔষধি গাছ আর কাদা মিশিয়ে একটা লেপ তৈরি করে আর চার্লির গায়ে লাগিয়ে দেয়, যাতে করে বিষক্রিয়া আর ব্যথার জোরটা একটু কমে। এরপরও চার্লির পাশে আগুন জ্বালিয়ে দেয়, যাতে করে একটু গরম অনুভূতি হয়। কয়েক ঘন্টা পর যখন চার্লির সেন্স ফিরে আসে, ও দেখতে পায় যে ওর পাশে আগুন জ্বলছে আর তাতে একটা টিনের ডাব্বায় কিছু একটা রান্না হচ্ছিল। আর পায়ের দিকে তাকালে খেয়াল করে যে জখম হওয়া জায়গায় খুব সুন্দরভাবে ব্যান্ডেজ করা হয়ে গিয়েছে, আর তার গায়েও পশুর চামড়ার একটা গরম চাদর জড়ানো। এসব দেখে তো চার্লি জাস্ট হা হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে এই জনমানবহীন জায়গায় এসব কে করলো। ঠিক তখনই ওর নজর পড়ে কানালকের দিকে। সে কিছু শুকনো লাকড়ি নিয়ে আসছিল। চার্লি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ও ভাবছিল যে রাস্তা পার হতে আমার জীবন বের হয়ে যাচ্ছিল, সেখানেই অসুস্থ মেয়েটা পৌঁছালো কিভাবে। এরপর কানালক তাকে আগুনে রান্না করা এক ধরনের কাঠবিড়ালি আর গরম স্যুপ খেতে দেয়। ওই স্যুপটা খাওয়ার পরে তো চার্লির জমে যাওয়া শরীরে যেন প্রাণ ফিরে আসে। এখন ওয়েদার একদম ক্লিয়ার ছিল। কানালক আগুনের পাশে খুব রিল্যাক্স হয়েই বসে থাকে, কিন্তু চার্লি তো এখনও কনফিউজড। ও বুঝতে পারছিল না যে এই অঞ্চলে কাঠবিড়ালি ধরা তো প্রচণ্ড টাফ, আর এই অসুস্থ মেয়েটা কোনো হাতিয়ার ছাড়া কিভাবে এটা ধরলো। তো ওখানে কিছুক্ষণ থেকেই তো দুজন ওদের ক্লান্ত শরীরকে একটু রেস্ট দেয়। অন্যদিকে কার্ল আর পিয়ার্স তো ওদের প্লেন নিয়ে চার্লিকে খুঁজতে খুঁজতে ঠিক ওই লোকেশনেই পৌঁছে যায় যেখানে চার্লির ড্রামগুলোকে ডেলিভারি দিয়েছিল। ওখানে ওরা ড্রামগুলোকে তো ঠিকই পায়, কিন্তু চার্লি বা ওর প্লেন এর কোনো কিছুই দেখতে পায় না। কার্ল তখন খেয়াল করে যে পিয়ার্স এই সার্চ মিশনে কেমন যেন কেয়ারলেস। কার্ল যখন রেগে গিয়ে ওকে কথা শোনায়, তখন পিয়ার্স আবার বিরক্ত হয়ে বলে যে তুমি কি জানো এই এরিয়াটা কত বড়? এটা পুরো ইউরোপের চেয়েও 3 গুণ বড়। তোমার কি আসলেই মনে হয় যে আমরা খুঁজলেই ও ধরা দেবে? এই কথা শুনে তো কার্লের আবার খুবই রাগ হয়ে যায়, কিন্তু পিয়ার্স তো ওর সিনিয়র ছিল, তাই সে কিছুই বলতে পারছিল না। তাই সে বুদ্ধিমানের মতো কাজ করে ওর সঙ্গে একটু নরমভাবে কথা বলে, যাতে করে চার্লিকে খুঁজে পেতে কোনো প্রবলেম না হয়। এদিকে চার্লির কন্ডিশন এখন আগের চেয়ে একটু বেটার। ওদের তো ওখান থেকে বের হতে হবে, কিন্তু চার্লির জুতো জোড়া একদম ছিঁড়ে গিয়েছিল। কানালক তখন জানোয়ারের চামড়া দিয়ে ওর জন্য নতুন একটা জুতা সেলাই করা শুরু করে। ঠিক তখনই চার্লি দেখতে পায় যে কানালকের নাক দিয়ে রক্ত পড়ছে। ও বুঝতে পারে যে কানালকের অসুখটা বাড়ছে আর ওকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়া দরকার। কিন্তু এই নির্জন জায়গায় তো ওরা দুইজনই পুরোপুরি হেল্পলেস ছিল। জুতা সেলাই করার সময় চার্লির নজর আবার কানালকের কবজির ওপরই পড়ে, যেখানে রক কাটার পুরনো দাগ ছিল। তখন ওর মনে হয় যে কানালক হয়তো বা কোনো একটা কারণে সুইসাইড করতে গিয়েছিল, কিন্তু সংকোচ বোধ করার কারণে এটা নিয়ে আবার তাকে কিছুই জিজ্ঞাসা করতে পারে না। ধীরে ধীরে তো আবারও সন্ধ্যা নেমে আসে আর রাত হয়ে যায়। তবে মাঝরাতে হঠাৎ করে চার্লির ঘুম ভেঙে যায় আর দেখতে পায় যে কানালক খুব বাজেভাবেই কাশছে আর যন্ত্রণায় কাঁদছে পর্যন্ত। ওর শরীর খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল। ওদিকে কার্ল আর পিয়ার্স তো খালি হাতেই ফিরে আসে, তবে তাদের বস শেফার্ড কিন্তু হাল ছাড়ে না। এদিকে চার্লি একদম হেরে যাওয়া মানুষের মতো তো আকাশের দিকে তাকিয়ে থেকে নিরাশ হয়ে মাটিতেই বসে পড়ে। ও ক্যালকুলেট করে বের করে যে গত 5 দিন ধরে সেই ক্রাশ সাইট থেকে মাত্র 90 মাইল দূরে এসেছে, কিন্তু এখনও দূর দূরান্ত পর্যন্ত কোনো কিছুই দেখতে পাচ্ছে না। ঠিক তখনই চার্লির মাথায় একটা বুদ্ধি আসে। ও রিয়েলাইজ করে যে শেফার্ড যদি হেল্প পাঠিয়ে থাকে তাহলে সে তো ওই রুটেই খুঁজবে, যেটা ইয়োল নাইফ থেকে ড্রাম ডেলিভারি সাইট আর সেখান থেকে বাতরাস্টের দিকেই যায়। তাই সে নিজের ভুলটা বুঝতে পারে। ওর পাইলটে সেই বেসিক রুলটার কথা মনে পড়ে যায়, যেটা এসে ইগনোর করেছিল, আর সেটা হলো নিজের প্লেন কখনো ছেড়ে যেও না। সে বুঝতে পারে যে যদি বাঁচতে হয় তাহলে আবার ওই ভেঙে পড়া প্লেনের ধ্বংসস্তূপের কাছেই ফিরে যেতে হবে, কারণ রেস্কিউ টিমের নজর তো ওখানেই পড়ার চান্সই বেশি। চার্লি তখন কানালকের বানিয়ে দেওয়া বুটগুলো পরে আর অবাক হয়ে দেখতে পায় যে সেগুলো ওর এক্সপেকটেশনের চেয়ে অনেক বেশি আরামদায়ক আর মজবুত ছিল। পুরোপুরি প্রিপারেশন নিয়ে তোরা দুজন আবার ওই ধ্বংসস্তূপের দিকে হাঁটা শুরু করে। দিনরাত এক করে ওরা নিজেদের গন্তব্যের দিকে এগোচ্ছিল। এই দুর্গম জায়গায় সব রাস্তায় প্রায় একরকম লাগতো। চার্লি তো অনেকবার ডিরেকশন হারিয়ে ফেলছিল, কিন্তু ওকে তাক লাগিয়ে দেওয়ার মতো ব্যাপার ছিল যে কানালকের ওই লম্বার পেঁচানো রাস্তাটা একদম স্টেপ বাই স্টেপ মুখস্থ ছিল। এই কঠিন জার্নিতে ওদের দুজনের মধ্যে আবার একটা না বলার সম্পর্ক তৈরি হয়ে যায়। এখন ওরা জাস্ট অপরিচিত মানুষ ছিল না,
বেশ ভালো বন্ধুও হয়ে গিয়েছিল। ওরা যখন ওখান থেকে ফিরছিল, হুট করে কিছুটা দূরে চার্লি মাটিতে চকচকে কিছু একটা দেখতে পায়। ওর মনে হয় যে আশেপাশে হয়তো বা কোনো মানুষ আছে। একটা আশা নিয়ে সে দৌড়িয়ে ওখানে যায় আর দেখতে পায় যে একটা ভাঙা চশমা, যেটার কাঁচ রোদে ঝিকমিক করছিল। আর নজর একটু সামনে এগোতেই তো চার্লি পুরো থমকে যায়। ওখানে বহু বছর আগে ক্র্যাশ হওয়া একটা পুরনো প্লেন পড়েছিল, যেটা এখন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চার্লির একটা হোপ ছিল যে হয়তো এই পুরনো ধ্বংসস্তূপ থেকে কাজের কোনো জিনিস পাওয়া যেতে পারে, স্পেশালি শিকার করার জন্য ছোটখাটো কোনো অস্ত্র। আরও ভালো করে দেখার জন্য চার্লি প্লেনের একটা ভাঙা অংশ জোরে টান দেয়, কিন্তু ওই পাটটা সরানোর সঙ্গে সঙ্গেই তো ভেতর থেকে একটা মানুষের কঙ্কাল গড়িয়ে নিচে পড়ে যায়। বডিটা পুরোপুরি পচে গিয়েছিল, শুধুমাত্র হাড় গড়ি বাকি ছিল। কিন্তু তাও চার্লি ওই প্লেনের ভেতরে যায় আর সেখানে একটা রাইফেলে খুঁজে পায়। এরকম দুর্গম এলাকায় রাইফেল পাওয়া মানে গুপ্তধন পাওয়ার চেয়েও কম কিছু নয়। কিন্তু ও যখন বাইরে আসে তখন দেখতে পায় যে কানালক একটু দূরে চুপচাপ মন খারাপ করে বসে আছে আর একদম এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চার্লি বুঝতে পারে যে ওই মৃত পাইলটের জন্য সে শোক পালন করছে। ইনুইট কমিউনিটিতে মৃত মানুষ আর তাদের জিনিসের প্রতি অনেক রেসপেক্ট দেখানো হয়। চার্লি তখন কানালকের ফিলিংসকে সম্মান দিয়ে আননোন পাইলটটাকে ওখানে দাফন করার ডিসিশন নেয়। পাথর জড়ো করে আর এই পাইলটের অবশিষ্ট অংশের ওপর পাথরের একটা কবরও বানিয়ে দেয়। কিন্তু কানালক তো প্লেন থেকে পাওয়া সব জিনিসপত্র অনেক শ্রদ্ধার সাথে ওই পাইলটের কবরের ওপরে সাজাতে শুরু করে। এটা দেখে তো চার্লি আবার খুব অবাক হয়ে যায়। ওর ব্রেন বলছিল যে এখানে ইমোশনাল হওয়ার চেয়ে বেঁচে থাকার জন্য জিনিসপত্র গুছিয়ে আনা বেশি জরুরি। কিন্তু ওর মন ততক্ষণে বদলে গিয়েছিল। ও কানালকের বিশ্বাসের সম্মানটা রাখে আর রাইফেলটা চুপচাপ ওই পাইলটের কবরের ফেরত দিয়ে দেয়। চার্লি আর কানালক তো ওই জায়গায় রাত কাটানোর ডিসিশন নেয়। দুইজনে আগুন জ্বালায় আর আগুনের নামে পাশাপাশি বসে থাকে। কানালক তখন নিজের ভাষায় আর ভাঙা ভাঙা ইংলিশে চার্লিকে ওদের দুনিয়ার বিশ্বাসগুলো নিয়ে বলতে শুরু করে। ও বলে যে আমাদের দেবতা তার্কিক, যে আকাশে চাঁদেই থাকে, সে নাকি সব সময় ছায়ার মতো ওদের সঙ্গেই থাকে। ও বোঝায় যে মরার পর মানুষ এমন দুনিয়ায় যায় যেখানে সবকিছু হ্যাপিনেসেরই হয়। ওখানে দুর্ভিক্ষের কোনো নাম নিশানাও নেই। খাওয়ার জন্য তো প্রচুর মাছ পাওয়া যায়, কিন্তু তার্কিকের সেই দুনিয়াতে শিকার করার জন্য নাকি হাতিয়ারেরও দরকার হয়। চার্লি তখন বুঝতে পারে যে কেন ওই পাইলটের রাইফেলটা সব মালামালও কবরের পাশেই রেখেছিল। ওদিকে চার্লির নিখোঁজ হওয়ার তো প্রায় 3 সপ্তাহ কেটে গিয়েছে। এয়ারবেসে শেফার্ড ওর তার সঙ্গীরা তো খোঁজাখুঁজি সব রকম ট্রাই করছিল, কিন্তু বারবার ওদের আসার প্রদীপ নিভে যাচ্ছিল। ওরা প্রায় শিওরই হয়ে গিয়েছিল যে চার্লিকে ওরা চিরতরে হারিয়ে ফেলেছে। তো পরের দিন সকালবেলায় তো চার্লি আর কানালক ওদের প্লেনে ধ্বংসস্তূপের দিকেই ফিরতে জার্নিটা আবারও শুরু করে। আর দুপুর হতে হতেই তারা ওখানে পৌঁছে যায়। নিজেদের পুরনো জায়গায় ফিরে এসে তো মনে এক অদ্ভুত শান্তি আর ভালো লাগা কাজ করছিল। চার্লি তখন অনেক আশা নিয়ে দৌড়ে প্লেনের ভেতরেই যায়। ও একদম কনফিডেন্ট ছিল যে ওর ফ্রেন্ডরা ওকে এখানে খুঁজতে অবশ্যই এসেছিল আর কোনো চিঠি বা চিহ্ন রেখে গিয়েছে। কিন্তু ভেতরে তো একদম পিনপন নীরবতা। ওখানে কেউ আসার কোনো নাম নিশানাই নেই। এটা দেখে তো সব আশা একদম কাচের মতোই ভেঙে চুরমার হয়ে যায়। হতাশা আর ভয় তখন একদম রাগেই রূপ নেয়। ও চিৎকার করে বিড়বিড় করতে লাগে যে খুব তাড়াতাড়ি এখানে তুষারপাত শুরু হয়ে যাবে, টেম্পারেচার -40 ডিগ্রির নিচে নেমে আসবে। তখন আমরা বাঁচব কিভাবে? আমাদের এই সব চেষ্টার আসলে কোনোই মানে নেই। আমরা এখানেই মরতে যাচ্ছি। চার্লি আসলে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। বাঁচার সব আশা ছেড়ে দিয়েও প্লেনের ভেতরে এক পরাজিত মানুষের মতো চুপচাপ শুয়ে থাকে, যেন এখন শুধুমাত্র সে মৃত্যুর জন্যই অপেক্ষা করছে। অন্যদিকে চার্লির কথায় নিরাশ হওয়ার বদলে বাইরে টিলার ওপরে কানালক পাথর একটার উপর একটা সাজিয়ে মানুষের মতো দেখতে একটা আকৃতি বানাতে লাগে, যাতে সামনের দিনগুলোতে শিকারের সুবিধা হয়। এরপরে সেখানে সন্ধ্যা নেমে আসে আর রাতের নীরবতায় চারিপাশ ছেয়ে যায়। চার্লি তখনও হতাশ হয়ে জ্যান্ত লাশের মতোই প্লেনের ভেতর পড়ে আছে। আর বাইরে কানালক বরফ শীতল বাতাসের মধ্যে চাঁদের দিকে তাকিয়ে দেবতাদের ডাকছিল। ঘুমের ঘোরে চার্লি আবার সেই যুদ্ধের ভয়ানক স্বপ্নটা দেখতে পায়। ওর প্লেন তো ক্র্যাশ হতে চলেছে। ও ধ্বংসলীলা চালানোর জন্য বোম ফেলার বাটনটা চাপতে যাবে। ঠিক তখনই তো স্বপ্নে অন্য কিছু একটা ঘটে যায়। ও দেখতে পায় যে প্লেনের ভেতরে কানালক ওর পাশেই বসে আছে। ও খুব মায়ের সঙ্গে চার্লির হাতটা ধরে আর ওকে নিরপরাধ মানুষের ওপর বোম ফেলা থেকে আটকে দেয়। হুট করে চার্লির চোখটা খুলে যায়। ও শুনতে পায় যে বাইরে কানালক ওকে জোরে জোরে ডাকছে। ও প্লেনের বাইরে উকি মারতেই কানালক তাকে ইশারা দিয়ে বোঝায় যে শিকার চলে এসেছে। ও আগে থেকে দুটো বল্লম রেডি করে রেখেছিল। একটা চার্লির হাতে ধরিয়ে দেয় আর অন্যটা নিজে নিয়ে পাথরের মূর্তিগুলোর পেছনে লুকিয়ে পড়ে। চার্লির সামনে তাকাতেই দেখতে পায় পাহাড়ি ভেড়ার এক বিশাল পাল ওখান দিয়ে যাচ্ছে। ও সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে প্রকৃতি ওদের বেঁচে থাকার আর একটা সুযোগ করে দিয়েছে। যদি ওরা এগুলো শিকার করতে সাকসেসফুল হয় তবে আরো কয়েকদিন খাবারের ব্যবস্থা হয়ে যাবে। দুজন তখন ওই পাথরের আড়ালেই ওত পেতে বসে থাকে। এরপর যখন ওই পাহাড়ের ভেড়ার পাল তাদের কাছে আসে অমনি দুজন ঝাঁপিয়ে পড়ে। পশুগুলোর মধ্যে তো পুরো হুড়োহুড়ি পড়ে যায়। পশুগুলোও সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু চারপাশে পাথরের মূর্তিগুলোকে মানুষ ভেবে বারবার তারা পিছিয়ে আসছিল।
আর চার্লি এই সুযোগের সদ্ব্যবহার করে পুরো শক্তি দিয়ে একটা ভেড়ার ঘাড়ে বল্লম বিঁধিয়ে দেয়। ভেড়াটা তো ওখানে লুটিয়ে পড়ে ছটফট করতে লাগে। চার্লি ওটাকে খতম করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় শিকারের দিকে ছুটে যায়। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি করার পর তো দ্বিতীয়টাকেও মেরে ফেলে, কিন্তু ওই লড়াইয়ের মধ্যে আবার ওর বল্লমটা ভেঙে যায়। ঠিক তখনই ওর নজর পড়ে কানালকের ওপর। হুড়োহুড়ির কারণেও টিবির রোগটা আরো বেশি বেড়ে গিয়েছিল। ও মাটিতে পড়ে গিয়ে খুব জোরে জোরে কাশতে থাকে। চার্লি তখন সব ফেলে ওর দিকেই দৌড়ে যায়, কিন্তু কানালক ওকে আরো শিকার করার জন্য ইশারা করে। ও ভালো করেই জানতো যে এই পশুগুলো তো আর রোজ রোজ আসবে না, তাই একবার যতটা সম্ভব ততটা শিকার করে নেওয়া ভালো। চার্লি তখন নিজের সবটুকু শক্তি দিয়ে আবার ওই পালের পেছনেই ছোটে আর সাহসিকতার সঙ্গে ৩ নাম্বার ভেড়াটাকেও কুপকাত করে ফেলে। ততক্ষণে চার্লি আবার মারাত্মক টায়ার্ড হয়ে পড়েছে, আর এই সুযোগে বাকি ভেড়াগুলো ওখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তো দুইজন মিলে শিকার করা ভেড়াগুলো চামড়া ছাড়ানোর আর মাংস বের করার কাজ শুরু করে। ওদের পরিশ্রম তো সার্থক হয়েছে। এখন ওদের হাড় কাঁপানো ঠান্ডা থেকে বাঁচার জন্য গরম মোটা চামড়া আছে, আর বেশ কয়েকদিন খাবারের জন্য মাংসের ব্যবস্থাও হয়ে গিয়েছিল। কানালক শিকার করা চামড়াগুলোকে পরিষ্কার করে নরম করতে লাগে, যেন ওগুলো পরার যোগ্য করা যায়। অন্যদিকে আগুনের পাশে বসে থাকা চার্লির তো আজকের এই রক্তারক্তির কারণে আবারও নিজের যুদ্ধের দিনগুলোর কথা মনে পড়তে লাগে। ও বলে যে যুদ্ধে আমরা এমন সব ভয়াবহ কাজ করি যা স্বপ্নেও ভাবতে পারি না। তখন নিজের ওপরই অনেক ঘৃণা হতে শুরু করে, কিন্তু ধীরে ধীরে আমরাই বোঝা নিয়ে বাঁচতে শিখে যাই। স্বাভাবিকভাবেই কানালক ওর ভাষা বুঝতে পারছিল না, কিন্তু ওর সামনে মনের জমানো কথাগুলো বলে চার্লি মনটাকে হালকা করছিল। ঠিক তখনই চার্লি খেয়াল করে যে কানালকের শরীর খুব বাজেভাবেই কাঁপছে। ও যখন তাকে গরম চামড়াটা দিয়ে ঢেকে দিচ্ছিল, তখন অনুভব করে যে ওর শরীর আগুনের মতো পুড়ছে। ওর খুব তেজ জ্বর ছিল। চার্লি তখন সব গরম কাপড় ওর উপরে দিয়ে দেয়, কিন্তু ততক্ষণে তো কানালকের প্রচণ্ড কাশি উঠে যায় আর ওর মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। ওর অবস্থা এখন খুবই আশঙ্কাজনক, ইমিডিয়েট চিকিৎসার প্রয়োজন। কিন্তু ওই নির্জন প্রান্তরে চার্লি তো চাইলেই কিছু করতে পারছিল না। পরবর্তী 2-3 দিন ওরা ওখানেই রয়ে যায়, আর কানালকও একটু বিশ্রাম পায়। এরপর তারা আবারও সফরের প্রস্তুতি নেয়। ওরা মাংসের পাতলা টুকরো কেটে রোদে শুকিয়ে নেয়, যাতে করে সেগুলো নষ্ট না হয় আর ওজনও হালকা থাকে। পশুর চামড়া দিয়ে নিজেদের জন্য গরম আর মজবুত পোশাকও বানিয়ে নেয়। চার্লি প্লেনের ধ্বংসস্তূপ থেকে একটা মজবুত কাপড় বের করে, ছোট একটা পোর্টেবল টেন্টও তৈরি করে, যাতে সফরের সময় রাতে ওরা বিশ্রাম নিতে পারে। তারপরে ওরা শুকনো মাংসের টুকরাগুলোকে ছোট ছোট বান্ডিলে তৈরি করে ফেলে। এই সব আয়োজন ছিল এক দীর্ঘ আর ঝুঁকিপূর্ণ সফরের জন্য। তো শেষ রাতে যখন ওরা টেন্টের ভেতরে আগুনের পাশে বসে সফরের প্রস্তুতির শেষ কাজগুলো করছিল, তখন কানালক চার্লিকে তার ভাঙা ভাঙা ভাষায় একটা গল্প শোনায়। ও বলে যে এক সময় এক ছোট মেয়ে ছিল, যার খুব সুখী একটা পরিবার ছিল। তার বাবা পরিবারের জন্য শিকার করে আনতেন, কিন্তু একদিন তার বাবা খুব বাজেভাবেই জখম হলেন আর শিকার করার ক্ষমতা হারিয়ে ফেলেন। তার উপর শুরু হয় নির্মম শীত আর তুষারপাত। কিছুদিনের মধ্যেই তার বাবা মারা যায়, আর যখন জমানো খাবার ফুরিয়ে আসতে লাগলো, তখন তার মা নিজের জীবন কোরবানি দিলেন, যাতে করে বাকি খাবারটুকু বাচ্চাদের জন্য বেশি দিনই থাকে। ও আরও বলতে লাগে যে কিন্তু কয়েকদিনের মধ্যেই যখন সেটাও শেষ হয়ে যায়, তখন ছোট বোনটা খিদে জ্বালাতেও ছটফট করতে লাগে। তাই বড় বোন তাকে বাঁচানোর জন্য নিজের হাত কেটে ফেলে আর তাকে নিজের রক্তটা খাইয়ে তৃষ্ণার খিদা মেটায়। এটা শোনা মাত্রই তো চার্লি পুরো হতবাক হয়ে যায়। ওর নজর চলে যায় কানালকের কবজির দিকে, আর মনে পড়ে যায় যে সে তো এই কাটা দাগগুলোকে আসলে আত্মহত্যার চেষ্টা ভেবেছিল। কিন্তু এই দাগগুলো তো আসলে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য ছিল না, বরং নিজের ছোট বোনকে বাঁচিয়ে রাখার জন্য এক মহান ত্যাগের চিহ্ন ছিল। তো পরের দিন সকালে উঠেই তো দুজন সে চামড়ার তৈরি গরম বুট আর মোটা কোট পরে নেয়। খাওয়া দাওয়া জরুরি জিনিস বান্ডিলে পিঠে বেঁধে ওরা শহরের দিকেই রওনা হয়। আর কয়েকদিনের সফরের পরে তো আবহাওয়া তার আসল রূপ দেখাতে শুরু করে। আকাশ থেকে তুষারপাত শুরু হয়। দেখতে দেখতে মাটিতে বরফের সাদা চাদর বিছিয়ে যায়, কিন্তু ওরা থামে না, অনবরতই এগোতে থাকে। এই কঠিন সফরে কানালকের শরীর দ্রুত খারাপ হয়ে যেতে লাগে। কাশির সঙ্গে তো মুখ দিয়ে রক্ত আসা আরও বেড়ে যায়। চার্লি সাহস জোগানোর জন্য তখন বলে যে আমরা যদি উত্তরের দিকে চলতে থাকি, তবে জলদি কোনো গ্রাম বা শিকারের দলের দেখা পেয়ে যাব। সেখান থেকে আমি শহরে যোগাযোগ করে তোমাকে জলদি ভালো হাসপাতালে অ্যাডমিট করাবো, যাতে করে তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো। চার্লি আরও বলে যে তুমি ঠিক হয়ে গেলে আমি তোমাকে এক চমৎকার ডিনারে নিয়ে যাব, যেখানে মাশরুম, আলু, পেঁয়াজ আরও অনেক রকম মজার মজার খাবার থাকবে। এইসব আসলে কানালকের কাছে কোনো সুন্দর স্বপ্নের গল্পের থেকে কম ছিল না। তো রাস্তার মাঝে যখনই রাত হতো, তখনই ওরা টেন্ট খাটিয়ে বিশ্রাম নিত। চার্লি কানালকের জন্য স্যুপ বানাতো আর সারা রাতি ওর খেয়াল রাখতো। আর এইভাবেই একটু একটু করে তারা তাদের গন্তব্যের দিকে এগোচ্ছিল। ওদিকে ইয়ারবেসে এখন সবাই মেনে নিয়েছে যে চার্লি আর্কিটিকের ওই বরফের প্রান্তরে হারিয়ে গিয়েছে। শেফার্ড তখন তার স্মরণে একটা শোক সভার আয়োজন করে, যেখানে সব সহকর্মীরা তো চোখের পানি দিয়ে চার্লিকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানায়। অন্যদিকে চার্লি কানালককে নিয়ে তো এগিয়ে যেতে লাগে, কিন্তু এখন কানালকের শরীর তো পুরোপুরি ভেঙে পড়েছিল। ওর এক কদম চলার মতো শক্তি অবশিষ্ট ছিল না, উল্টো রক্তবমি করতে শুরু করে দিয়েছিল।
চার্লি তাও হার মানে না। ও টেন্টের লাঠিগুলো একে অপরের সঙ্গে জুড়ে হাত দিয়ে টানার মতো একটা দড়ি বানিয়ে ফেলে। তারপর কানালোকে খুব সাবধানে সেটার উপর বসায় আর দড়িগুলো নিজের কাঁধে ফেলে নিজের টেনে টেনে সামনের দিকে এগিয়ে যায়। এই সফরের পথে যেতে যেতে সে প্রকৃতির এমন কিছু অদ্ভুত আর মায়াবী দৃশ্য দেখতে পায় যে যা কোনোদিন সে কল্পনাও করেনি। এইভাবেই সে কানালোকে টেনে নিয়ে যাচ্ছিল। কিন্তু একদিন সন্ধ্যায় তো কানালোকের শরীর এতটাই খারাপ হয়ে যায় যে ও বুঝতে পারে যে সময় ঘনিয়ে এসেছে। ও কাঁপা কাঁপা কণ্ঠে তখন বলে যে, তুমি চলতে থাকো, থেমো না, সামনে তুমি আমার সম্প্রদায়ের লোকদের অবশ্যই দেখা পাবে। চার্লি ওকে তখন গরম স্যুপ খাইয়ে দিয়ে ঘুমানোর কথা বলে। কিন্তু চার্লিও তো প্রচণ্ড ক্লান্ত ছিল, তাই তারও সেখানে চোখ লেগে আসে। কিছুক্ষণ পর যখন হুট করে ওর ঘুম ভাঙে তখন তো বুকটা পুরো ধক করে ওঠে। টেন্টের ভেতরে কানালোক কোথাও নেই। ও প্রচণ্ড ভয় পেয়ে যায়। পাগলের মতো টেন্টের বাইরে এসে চিৎকার করে কানালোককে ডাকতে থাকে। কিন্তু এই ধুধু সাদা প্রান্তরেও ডাক শোনার মতো কেউই ছিল না। তাই ভীষণ হতাশ সহিত একে একেই বরফের ওপর বসে কাঁদতে থাকে। আর শেষ পর্যন্ত হার মেনে ওখানেই পাথর দিয়ে কানালোকের একটা সমাধি তৈরি করে আর ওর ব্যবহৃত সমস্ত সরঞ্জাম আর জিনিসপত্র পরম শ্রদ্ধায় সমাধির ওপরেই রেখে দেয়। যাওয়ার আগে সে হাতের সেই দাঁতগুলো ওখানে রেখে দেয়। আর এটাই ছিল ওর সেই বন্ধুর প্রতি শেষ উপহার, যে আসলে ওকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছিল। তারপর ভারাক্রান্ত মন আর ভেজা চোখ নিয়ে তো সামনের দিকে এগিয়ে যায়। ও দিনরাত শুধুমাত্র হাঁটতেই থাকে। আর অবশেষে একদিন কুয়াশার পাতলা চাদরের ওপাশে কিছু নড়াচড়া দেখতে পায়। ওটা ছিল একটা ইনুট সম্প্রদায়, যারা প্রচণ্ড তুষারপাত আর হাড় কাঁপানো ঠান্ডা থেকে বাঁচতে কোনো নিরাপদ জায়গার খোঁজে ওখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আর এইভাবেই শেষ পর্যন্ত চার্লির মানুষদের কাছে পৌঁছে যায়। তারাই ওকে ঠিকমতো শহরে পৌঁছে দেয়। চার্লি মৃত্যুকে জয় করলো আর সাদা নরক থেকে নিজেকে জীবিত অবস্থায় ফিরিয়ে নিয়ে এলো। সে নিজের বস শেফার্ডে সেই কথাটাকেও প্রমাণ করে ছাড়ল যে দুনিয়ার কোনো শক্তি আসলে চার্লিকে আটকে রাখতে পারবে না। কিন্তু এত কিছু করার পরও যে চার্লির জীবনটা বাঁচালো, চার্লি তাকে বাঁচাতে পারল না। চার্লি তো শেষ পর্যন্ত ঠিকই ফিরে এসেছে, কিন্তু সে আগের সেই পাইলট রূপে ছিল না। সে সাথে করে নিয়ে এসেছিল কানালোকের শেখানো সে জীবনের গুরুত্ব, যেখানে ভাষা বড় কথা নয়, বড় হলো মানুষের মনুষ্যত্ব আর আত্মত্যাগ। কানালোক হয়তো সেই বরফের দেশেই রয়ে গিয়েছে, কিন্তু সে চার্লিকে শিখিয়ে দিয়ে গিয়েছে যে সব হারানো মানুষও অন্যের জন্য কতটা উজাড় করে দিতে পারে। তো বন্ধুরা, চার্লি আর কানালোকের এই গল্প তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজ এই পর্যন্তই থাক। দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।